হ্যাঁ, তোমাদের গত সপ্তাহের ক্লাসটা আমি নিতে পারিনি, কারণ লকডাউন ছিল। আজকে লকডাউনের মধ্যে তোমাদের ক্লাস নিতে আসছি। তো লকডাউন কি কারণে সেটা তোমরা সবাই জানো। গতকালকে সর্বোচ্চ আক্রান্ত এবং সর্বোচ্চ মৃত্যু ছিল এই যাবৎকালে। বুঝতেই পারছো যে কতটা ভয়াবহ অবস্থা এখন। আমি নিজেও করোনা আক্রান্ত ছিলাম। আমি জানি যে কি যন্ত্রণা, কি ভয়াবহ কষ্ট এই করোনা আক্রান্ত হলে। সুতরাং আমি না, আমার পরিবারের সবাই, আমার সারাউন্ডিংসে আশেপাশে আত্মীয় স্বজন অনেকেই করোনা আক্রান্ত ছিল। অনেক যন্ত্রণা। আমার খুব একজন ক্লোজ ফ্রেন্ডও মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। আমি আজকে তোমাদের সঙ্গে তিনটা জিনিস শেয়ার করব। এই প্রথমে একটুখানি আমরা, যেহেতু ঈদ গেল এবং একটা সপ্তাহ বন্ধ ছিল, তো আমরা একটুখানি প্রথমে আসলে ওয়ার্ম আপ করে নেব, তারপর আমরা আজকের মূল আলোচনা যাব। প্রথমে রিভিশন করব, তারপর আজকের আলোচনা যাব। তো আমি কয়েকটা ঘটনা উল্লেখ করব। আমার বাসার ঠিক সামনে একটা চায়ের স্টল আছে। তো চায়ের স্টলে যিনি চা বিক্রি করেন, তিনি, আমি সবসময় দেখতাম কখনো মাস্ক পরতো না, মুখোশ পরতো না। আর ওখানে যে দোকানে যে সমস্ত কাস্টমার, তারাও কখনো মাস্ক ইউজ করতো না। আমি কয়েকবার ডেকে বলছি যে বাবা, এই মাস্ক পরো। আমার কথা তোয়াক্কা করেনি। তো গত 15 দিন আগের কথা, দেখি যে যথারীতি করোনা আক্রান্ত হয়েছে এবং খুব খারাপ অবস্থায় চলে গেছিল। আল্লাহর রহমতে বেঁচে গেছে। তো যাই হোক, এখন দেখি নিয়মিত মাস্ক পরে, কারণ শিক্ষা হয়েছে। আর একটা ঘটনা বলি। আমার বাসার পাশেই একটা দোকান, ভদ্রলোকের, মোটামুটি বয়স 40-এর কোঠায়, দাঁড়িয়ে আছে, মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তা আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, ভাই আপনি এই সবসময় দেখি রাস্তা দিয়ে এটা যান, মুখোশ পরেন না কেন? বলে আল্লাহ আমাকে রক্ষা করবে। কিন্তু বিশাল দাড়ি। আমি শুধু বললাম যে আপনি যদি বসে থাকেন, আল্লাহকে আপনাকে খাওয়াই দিবে। আপনাকে তো কর্ম করতে হবে। আপনি যদি কর্ম দ্বারাই আপনার ভাগ্য পরিবর্তন করবেন। এই যে মহামারী, এটা কিন্তু আপনি যদি প্রতিরোধক ব্যবস্থা না নেন, আল্লাহ আপনাকে রক্ষা করবেন না। ঘটনাক্রমে তাই হয়েছে। ভদ্রলোক করোনা আক্রান্ত হয়েছে এবং সঙ্গে সঙ্গে করোনার সময় ওনার একটা ঠ্যাংও ভেঙে গেছে, পাও ভাঙছে। তো গত 3 দিন ঈদের পর ভদ্রলোকে দেখি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে এবং বেশ অসুস্থ এবং মাস্ক পরা। আমি বললাম যে কি ভাই, কি অবস্থা? বলে ভাই, করোনা আক্রান্ত ছিলাম, তারপরে ওরে ঠ্যাং ভেঙে গেছে। যাই হোক, দুটো ঘটনা। আমার এক ক্লোজ রিলেটিভ, দুইজন, কাজিন, ওর হাজবেন্ড এবং কাজিনের শাশুড়ি। তো শাশুড়ির 2টা ভ্যাকসিন দেওয়া ছিল এবং অ্যাজমা প্রবলেম ছিল। তো আমাদের একটা সাধারণ ধারণা যে 2টা ভ্যাকসিন দেওয়া থাকলে বোধহয় আমি করোনা থেকে রেহাই পাবো। কিন্তু ভদ্রমহিলা কিন্তু রেহাই পায়নি, করোনা আক্রান্ত হয়েছে। তবে আসার কথা, উনি, খারাপ কিছু ঘটেনি, উনি মোটামুটি সুস্থতার দিকে। তবে নিউমোনিয়া ফার্স্ট স্টেজে উনি আক্রান্ত হয়ে গেছিল। আল্লাহর রহমত এখন সুস্থতার পথে। যে কারণে কথাগুলো বলা, আমরা কিন্তু অবহেলা করি, আমরা থ্রাই কেয়ার করি যে আমাদের করোনা হবে না। অনেকে আমরা মাছ রাস্তা দিয়ে ঘুরে বেড়াই, আমরা পাত্তা দেই না।
মনে রাখতে হবে যে করোনা কিন্তু কাউকে ছাড়ে না। কত লোক আমাদের চোখের সামনে, কত গুণী জ্ঞানী লোক মারা গেল। ইংল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ, ভদ্রলোক ভ্যাকসিন দেওয়া, 2বার ভ্যাকসিন দেওয়া, উনি এর আগেও করোনা আক্রান্ত হয়েছে, আবার করোনা আক্রান্ত হয়েছে। বুঝতেই পারছো যে আসলে করোনা কিন্তু তুমি যদি প্রতিরোধক ব্যবস্থা না নাও তোমাকে ছাড়বে না। এই কারণে আমাদের করোনার ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে। তুমি যদি স্বাস্থ্যবিধি না মানো, যে কটা ঘটনা উল্লেখ করা, শত শত ঘটনার কথা উল্লেখ করা যায় যে আমরা যারা করোনার এই সময় স্বাস্থ্যবিধি মানি না, আমরা স্বাস্থ্যবিধি মেনেও কিন্তু অনেক সময় আমরা আক্রান্ত হয়ে যাই, কারণ একটু ভুল ত্রুটির কারণে। আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে এবং মেনেই কিন্তু আমরা আসলে এটা প্রতিরোধক ব্যবস্থা গড়ে তুলতে পারবো। তো আশা করি তোমরা যে যেখানে আসো তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবা এবং নিজেকে ঝুঁকি মুক্ত রাখবা। কারণ যেহেতু আমি নিজের কথা বললাম, আমি নিজে করোনা আক্রান্ত হয়েছিলাম ফেব্রুয়ারি মাসে। তো আমার ভালো হতে 21-22 দিন লাগছে সুস্থ হতে, কিন্তু স্টিল নাও আমার কিন্তু এখনো আমার দুর্বলতা কিন্তু আছে, কারণ এটা সাইড এফেক্ট কিন্তু খুব মারাত্মক। তো আমি সুস্থ হওয়ার পরে আমি ভাবছি একটু রিল্যাক্স করার জন্য ঢাকার বাইরে যাব। বরিশাল গেলাম, বরিশালে একটা গ্রামে গেলাম। সেখানে যে দেখলাম যে ওই গ্রামের কেউ, আমি প্রায় 99% দেখি মুখোশ ছাড়া ঘুরে বেড়াচ্ছে, মাস্ক পরে না। আমি ওখানে যে একই কথা যে ভাই বা সিনিয়র হলে চাচা, মাস্ক পরান না কেন? বলে আমাদের গ্রামে করোনা নাই, করোনা আসবে না, আমরা করোনা মুক্ত। তো রিসেন্টলি খবর পেলাম যে গ্রামে গেছিলাম, ওই গ্রামে অনেকে করোনা আক্রান্ত। এখন কিন্তু গ্রামে গ্রামে করোনা ছড়িয়ে পড়ছে। এই কারণে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, সাবধানে থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, রাস্তায় অযথা ঘোরাঘুরি করা চলবে না। এবং যদি অতি প্রয়োজন হয় আমরা স্বাস্থ্যবিধি মেনে মাস্ক 1টা 2টা মাস্ক পরে, ডাবল মাস্ক পরে আমরা বের হবো। প্রয়োজনীয় কাজটা সেরে দ্রুত বাসায় ফিরবো এবং বাসায় ফিরে প্রয়োজনের মতো আমরা শাওয়ার নেব, গোসল করে নেব, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেব, যাতে আমরা আমি নিজে এবং আমার পরিবারকে সুরক্ষিত রাখতে পারি। তো এই গেল আসলে করোনার কথাই। কারণ গতদিন যেটা দেখলাম যে ভয়াবহ অবস্থা, 15,000-এর উপরে আক্রান্ত, সর্বোচ্চ মৃত্যু কিন্তু কালকে আমরা দেখছি। আশা করতেছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করতেছি এই অবস্থার জন্য আমাদের, এখন ইন্দোনেশিয়ার যে অবস্থা, প্রতিদিন হাজার হাজার লোক মারা যাচ্ছে, এইরকম অবস্থা যেন আমাদের না হয়। আমরা যেন সেই অবস্থায় আমরা যেন না যাই। আমাদের এখনই সচেতন হওয়ার সময়। আমাদের সচেতন না হয়ে আমাদের যে ঘনবসতি অবস্থা কিন্তু ইন্দোনেশিয়ার চেয়ে ভয়াবহ অবস্থা কিন্তু হতে বাধ্য যদি আমরা সচেতন না হই। আশা করি আমরা সবাই সচেতন হব এবং আমরা আমাদের নিজেকে, আমার পরিবারকে, আমার সমাজকে, আমার দেশকে আমরা করোনা থেকে, করোনার ঝুঁকি থেকে আমরা মুক্ত করব ইনশাল্লাহ। তো আসো আমরা, যেহেতু আগেই বলছি, আমরা অনেক দিন মানে হচ্ছে এই গত সপ্তাহটা ছিল বন্ধ। এর আগে আমি আসলে ক্লাস নেইনি, ক্লাস আমার জায়গায় সাবস্টিটিউট একজন স্যার ক্লাস নিচ্ছে। তো আজকে আবার আমি শুরু করলাম, যে কারণে আমি আজকে বেশ কিছুদিন পর আবার ক্লাস নেওয়া শুরু করছি। আমি এই কারণে পুরো পড়াটা একটুখানি ঝালাই করে আজকের পড়াটায় যাব। আজকে আমরা খুব বেশি পড়বো না, আজকে যেহেতু আমাদের গ্যাসের গতি তত্ত্ব স্বীকার্য এবং গতিশক্তির মান হিসাবে খুব ছোট্ট একটা জায়গা, কিন্তু এই কারণে আমি আসলে পুরোনো পড়াটা একটুখানি রিভাইজ করে আমরা আজকের পড়ায় যাব। দেখো, আমরা একদম গোড়া থেকে আমার যে সিলেবাসে যা আছে সেখান থেকে আমরা শুরু করব। দেখো, আমরা কিন্তু একদম প্রথমে গ্যাস কি, আমি কিন্তু কোয়েশ্চেনগুলো বলতেছি, ভালো করে খেয়াল করে আমি কোয়েশ্চেনগুলো বলতেছি। কোয়েশ্চেনগুলো থেকে যেটা আমি পরপর কোয়েশ্চেনগুলো বলে যাব এবং কোয়েশ্চেনগুলো
থেকে আমরা কিছু বাছাইকৃত কোয়েশ্চেন আজকে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব। তা প্রথমে তোমরা চাইলে কোয়েশ্চেনগুলো লিখে নিতে পারো। 1 নম্বর হচ্ছে গ্যাস কি, গ্যাসের বৈশিষ্ট্য সমূহ। 2 নম্বর কোয়েশ্চেনটা আমরা বয়েলের সূত্র এবং এর গাণিতিক প্রতিপাদন। আমরা কিন্তু একটা কথা বলছিলাম যে 3টা টার্ম, চাপ, আয়তন, তাপমাত্রা, 3টার মধ্যে একটাকে কনস্ট্যান্ট করো, বাকি 2টার মধ্যে সম্পর্ক। এই সম্পর্ক করতে যে আমরা কিন্তু একাধিক সূত্র এখানে আমরা পাইছি, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেল-উসাকের চাপের সূত্র। তো এই কথাগুলো আমাদের আগেই বলা। সুতরাং আমি যখন টেম্পারেচার কনস্ট্যান্ট করব, পরিষ্কার টেম্পারেচার, তাপমাত্রা যদি আমি স্থির রাখি, তাহলে আয়তন এবং চাপের মধ্যে সম্পর্ক, যেটা যেখানে আমরা বয়েলের সূত্র পাইছি। বয়েলের সূত্রটা কিন্তু আমরা এরকম দেখছি যে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, টেম্পারেচার কনস্ট্যান্ট। সুতরাং এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ শব্দ নির্দিষ্ট ভর, এটা না বললে কিন্তু উত্তরটা ভুল হবে, আমি আগেই বলছি। সুতরাং আমরা সূত্রটা এরকম দেখছি যে স্থির আয়তন কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এবং এখান থেকে আমরা আইসোথার্ম নামে একটা শব্দ পাইছি এবং 3টা গ্রাফ পাইছি। 3টা গ্রাফের মধ্যে একটা গ্রাফ কিন্তু আমার এইরকম, V is proportional to 1/P, দেখো টেম্পারেচারটা যদি কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, তার রেখাগুলো একটা মূল বিন্দুগামী হবে, নির্দিষ্ট বিন্দুগামী হবে। এখান থেকে আমি শব্দটা পেয়েছি আইসোথার্ম বা সমতাপীয় রেখা। তো আমি কিন্তু আগেই বলছি আমাদের এই যে আইসোথার্ম কাকে বলে বা সমতাপীয় রেখা কাকে বলে, এই ধরনের সংজ্ঞা কিন্তু আমরা কিন্তু আগেই যে শব্দগুলো উল্লেখ করে আসছে, আইসোথার্ম, আইসোবার, আইসোকোর, খেয়াল করো এই শব্দগুলোর মধ্যে যেটা কনস্ট্যান্ট, থার্ম, বার এবং কোর। এটা কিন্তু থার্ম মানে তোমরা জানো তাপমাত্রা, বার মানে হচ্ছে চাপ, আর কোর মানে হচ্ছে আয়তন। একটা জিনিস খেয়াল করো, যেটা আমার কনস্ট্যান্ট সেটাই কিন্তু আমার এই মূল বিন্দুগামী হবে। তাহলে বয়েলের সূত্র আমরা এটা দেখছি এবং আইসোথার্মের সংজ্ঞাটা আমরা দেখলাম। এবং আমরা কিন্তু আইসোথার্মের সংজ্ঞাটা কিন্তু বলতে যে আমরা এরকম বলছি যে আয়তনের বিপরীতে 1/P এর লেখচিত্র অঙ্কন করলে বিভিন্ন তাপমাত্রা রেখাগুলি একটা নির্দিষ্ট বিন্দুগামী হবে। এই নির্দিষ্ট বিন্দুগামী তাপমাত্রার রেখা, বিভিন্ন রেখাগুলিকে আমরা বলি আইসোথার্ম বা সমতাপীয় রেখা। সুতরাং সমতাপীয় রেখা সংজ্ঞাটা যদি আসে আমরা এইভাবে দিব। তারপর আমরা চার্লসের সূত্র দেখছি। চার্লসের সূত্র কিন্তু আমরা এখানে কনস্ট্যান্ট করছি কিন্তু প্রেশার, চাপ স্থির। তাহলে চাপ স্থির থাকলে আমরা কার সঙ্গে কার সম্পর্কে করছি, এটা হচ্ছে V is proportional to T। তো এখানে কিন্তু সূত্রটা, এটা কিন্তু চার্লসের সূত্রের বিকল্প রূপ। তো আমরা কিন্তু এরকম বলছি যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি বা হ্রাস করা যায়, তবে ওই গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের 1/273 অংশ করে হ্রাস বা বৃদ্ধি হবে। অর্থাৎ এইরকম আমরা বলছি VT equal to V0 plus V0 T/273। খেয়াল করো এখানে T মানে হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যদি 1 ডিগ্রি হয় তাহলে 1/273, যদি 2 হয় তাহলে 2/273, যদি 3 হয় 3/273। এইভাবে যদি 273 হয় 273/273, যদি -273 হয় -273/273। তো এইখান থেকে আমরা কিন্তু যে গ্রাফটা দেখছি, এই গ্রাফটা কিন্তু এইরকম। এখানে V, এখানে T ডিগ্রি সেলসিয়াস, এখানে হলো -273। তাহলে T1, T2, T3। তাহলে এই যে চাপের রেখাগুলি একটা নির্দিষ্ট বিন্দুগামী, সেটাকে কিন্তু আমরা বলছি এই যে এখানে আইসোবার। তো আমরা এরপরে যেটা আলোচনা করছি, খেয়াল করো আমরা প্রথম কোশ্চেনটা বলছি গ্যাস কি, গ্যাসের বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে বয়েলের সূত্র এবং বয়েলের সূত্রের গাণিতিক প্রমাণ।
গাণিতিক ব্যাখ্যা। এরপরে আইসোথার্ম কি, আমরা কিন্তু কোয়েশ্চেনগুলো পরপর বলতেছি। এরপরে চার্লসের সূত্রটি বিবৃত করে এবং এর গাণিতিক প্রকাশ। এর গাণিতিক প্রকাশটা কিন্তু আমরা এই যে এখান থেকে এরকম বলছি, V1/T1 = V2/T2 = V3/T3 = Vn/Tn = K। আর বয়েলের সূত্রটা কিন্তু আমরা এরকম P1/V1 = P2/V2 = Pn/Vn = K। এটা কিন্তু আমার বয়েলের সূত্রের গাণিতিক ব্যাখ্যা, এটা হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক ব্যাখ্যা। তো বয়েল এবং চার্লসের সূত্রের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। তারপরে আমরা বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রটা আমরা দেখছি। আমার এরপরে কোশ্চেনটা হচ্ছে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। বয়েল এবং চার্লসের, বয়েলের সূত্র এটা, চার্লসের সূত্র এটা। তাহলে দুইটা সূত্র যদি আমি কম্বাইন করি, আমরা কিন্তু এরকম একটা পাইছি, P1/V1/T1 = P2/V2/T2 = P3/V3/T3 = Pn/Vn/Tn। এই যে ইকুয়েশনটা P1/V1 = P2/V2, এই ইকুয়েশনটা আমরা কিন্তু বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। তাহলে আমরা মানে ধারাবাহিকভাবে যে কোশ্চেনগুলো আমরা যেভাবে বলতেছি, যে বয়েলের সূত্র গাণিতিক ব্যাখ্যা, চার্লসের সূত্র গাণিতিক ব্যাখ্যা, বয়েলের সূত্র থেকে আইসোথার্ম, চার্লসের সূত্র থেকে আইসোবার, তারপরে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। এরপরে আমরা এসটিপি এবং এসএটিপি। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে এসটিপি ও এসএটিপি কি? এসটিপি এবং এসএটিপি, আমি কিন্তু এটা তোমাদের বলছি যে প্রথমে তোমরা এটার অ্যাব্রিভিয়েশনটা লিখবে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। তারপরে টেম্পারেচার কত, প্রেসার কত, এই তাপমাত্রা এবং চাপ, যেহেতু এখানে টেম্পারেচার প্রেসার উল্লেখ আছে, এই তাপমাত্রা এবং চাপের মোলার আয়তনটা কত, এইটা লিখবা। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি সেটা করবো। তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, তোমরা জানো টেম্পারেচার 0°C বা 273 কেলভিন, প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার বা 101.325 কিলোপ্যাসকেল। এই তাপমাত্রা এবং চাপের আয়তন হবে 22.4 লিটার। আর এসএটিপি এককে আমরা এটা অ্যাব্রিভিয়েশন আছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। এখানে টেম্পারেচার হচ্ছে তোমরা জানো 25°C বা 298 কেলভিন, প্রেসার হচ্ছে 100 অর্থাৎ 10⁻² কিলোপ্যাসকেল বা 1.01 বার, আর প্রেসার কিন্তু 24.789 লিটার, 24.789 ডেসিমিটার কি বা লিটার। এই আয়তনটা আমরা মোলার আয়তনের চেয়ে বেশি কেন? এই আয়তনটা মোলার আয়তনের চেয়ে বেশি কেন? খেয়াল করো, এই এসটিপি এককে মোলার আয়তনের মান এসটিপি অপেক্ষা বেশি কেন? এইটা যে আমরা কিন্তু যে মানে এটা কোশ্চেনটা উত্তর দিয়ে আমরা কিন্তু এইরকম বলছিলাম যে এসটিপি অপেক্ষা এসটিপির তাপমাত্রা বেশি, আবার এসটিপি অপেক্ষা এসটিপির চাপ কম। তাহলে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি জানি যে আমরা চাপ বাড়াইলে আয়তন কমবে, চাপ কমলে আয়তন বাড়বে। যেহেতু তোমার এখানে চাপ কমে যাচ্ছে এসটিপি এককে, স্বাভাবিকভাবে আয়তনটা বেড়ে যাবে। আবার তাপমাত্রা চার্লসের সূত্র অনুযায়ী এখানে এসটিপি এককে তাপমাত্রা বেশি, আর তাপমাত্রা বেশি হলে কি হবে? আয়তন বাড়বে। সুতরাং দুই ক্ষেত্রে আয়তন বাড়তেছে এবং এই কারণে মোলার আয়তন আমার 24.789
এসসিটিপি একক। এবং এখন যদি তোমাকে যদি বলা এসসিটিপি এককে মোলার আয়তনের মানটা বের করো, এটাও কিন্তু আমরা দেখাইছিলাম যে এসসিটিপি এককে মোলার আয়তন কত। এসসিটিপি এককে মোলার আয়তন। তাহলে দেখো আমরা কিন্তু এখানে যেহেতু মোলার আয়তন মানে ভি, তাহলে আমি এখানে টেম্পারেচার জানি 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। এখানে প্রেসার হচ্ছে 10⁻² কিলো প্যাসকেল। আচ্ছা, এখানে আমি ভিটা বের করবো, অর্থাৎ এখানে আমি T2 P2 V2 ধরি। তাহলে আমার T1টা কি হবে? এসটিপি এককে আমার T1 কিন্তু আমি জানি 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। আর P1 কিন্তু আমি জানি 101.325 কিলো প্যাসকেল। আর এখানে V2 সমান সমান আমরা জানি 22.4 লিটার। যেহেতু এখানে কিলো প্যাসকেল আছে, আমরা একটা ডেসিমিটার কিউবে নিয়ে নিই, মিটার কিউবে নিয়ে নিই। ডেসিমিটার কিউব আছে মিটার কিউব। তাহলে এইভাবে আমার V2 এর মানটা, সূত্রটা পেলো V1 P1/T1 = P2 V2/T2। এখান থেকে V2 এর মানটা তুমি বের করে ফেলো। দেখো মানটা কিন্তু এইরকম একটা মান আসবে, 24.789 × 10⁻³ মিটার কিউব, এইরকম একটা মান আসবে। অর্থাৎ আমরা লিটারে বললে 24.789 লিটার। আমরা কিন্তু এইরকম দেখাইছিলাম। তো আমরা আর একটা কোয়েশ্চেন আমরা কিন্তু দেখছিলাম, সেটা হচ্ছে যে দেখা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে 0 হয়। সরি, -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে 0 হয়, -273 ডিগ্রি সেলসিয়াস। সেটাও কিন্তু আমরা এইভাবে দেখাইছি যে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন। তাহলে V -273 = V0 + V0 -273/273 = V0 - V0 = 0। অর্থাৎ গ্যাসের আয়তন আমার থিওরিটিক্যালি আমার 0। এই কোয়েশ্চেনটাও কিন্তু আমরা আলোচনা করছি। তাহলে এসটিপি এবং এসসিটিপি কি, এসসিটিপি এককে মোলার আয়তন কত, অথবা এসসিটিপি এককে মোলার আয়তন মানটা বেড়ে যায় কেন, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা সাধারণত করে থাকি, আমরা দিয়ে থাকি। এবং এটা 2 নাম্বার কোয়েশ্চেন বা আন্ডারস্ট্যান্ডিং কোয়েশ্চেন এগুলো আসতে পারে। তো এরপরে আসো আমরা আদর্শ গ্যাস সমীকরণ প্রতিপাদন। বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র হতে আদর্শ গ্যাস সমীকরণ। এবং সেই ক্ষেত্রেও আমরা কিন্তু বয়েলের সূত্র, আমরা কিন্তু যদি এই কোয়েশ্চেনটা আসে আমরা কিন্তু অ্যান্সারটা করব এইভাবে। যদি কোয়েশ্চেনটা আসে তাহলে আমি প্রথমে লিখব বয়েলের সূত্র হতে। এইভাবে আমরা লেখার স্টাইলটা কিন্তু এরকম হবে, বয়েলের সূত্র হতে। সূত্রটা লেখো আর তারপর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা। চার্লসের সূত্র হতে সূত্রটা লেখো, তারপরে অ্যাভোগাড্রোর সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র লেখো V is proportional to N। আমরা কিন্তু বলছি এইভাবে আমরা কিন্তু লেখার স্টাইলটা আমরা লিখব। তারপরে উপরোক্ত সূত্রগুলি কম্বাইন করে বা সমন্বয় করে আমরা এরকম, তাহলে V = K NT/P বা PV = NKT বা PV = NRT। এই যে কে এর বদলে কিন্তু আমি আরটা উল্লেখ করছি, এবং আর কে আমরা বলছি মোলার গ্যাস ধ্রুবক। এবং এই মোলার গ্যাস ধ্রুবক এর মাত্রা সমীকরণ কিন্তু আমরা বের করা শিখছি। তো মোলার গ্যাস ধ্রুবক আমরা কিন্তু এই ধ্রুবক মানটা কে এর বদলে আর এর মানটা মোলার গ্যাস ধ্রুবক হিসাবে আমরা এই গ্যাসের সূত্রে আমরা কিন্তু ব্যবহার করব। সুতরাং আর কে আমরা বলি মোলার গ্যাস ধ্রুবক। এখন আসো আমরা আর এর যদি মাত্রা সমীকরণটা নির্ণয় করছি। আর এর মাত্রা সমীকরণটা
আমরা আমি কিন্তু আজকে প্রতিপাদনটা দেখাবো না, যেহেতু আমরা আগে দেখছি, একটুখানি তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য কিন্তু আজকে আমরা প্রথমে সে পুরোনো পড়াগুলো একটু ঝালাই করে নিচ্ছি। আমরা পাইছি কাজ পার মোল পার কেলভিন, এইরকম একটা সিগনিফিকেন্স পাইছি। তো কাজ পার মোল পার কেলভিন, তাহলে আমি যদি বলি আর বলতে আমরা কি বুঝি, তাহলে এইভাবে আমরা বলবো যে পার কেলভিন পার মোল, মানে পার মোল এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন যদি আমি পরিবর্তন করি, তাহলে যে পরিমাণে কাজ সম্পাদিত হবে, আমি যদি বাড়াই সম্প্রসারণ হবে, আমি যদি কমাই সংকোচন হবে। তাহলে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন পরিবর্তন করলে যে পরিমাণ কাজ সম্পাদিত হবে তাকে আমরা বলি মোলার গ্যাস ধ্রুবক বা আর, এটাকে আর দ্বারা প্রকাশ করি। সো আমরা এই আর এর মাত্রা সমীকরণটাও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবার আসো বিভিন্ন এককে আর এর মান নির্ণয়। এটাও আমরা প্রতিপাদন যেহেতু আমরা দেখছি, একটুখানি মনে করাই দেওয়ার জন্য আমরা শুধুমাত্র আমরা 3টে এককে দেখছি। 1 নাম্বার হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার একক, আরেকটা হচ্ছে এসআই একক, আরেকটা হচ্ছে সিজিএইচ একক, আরেকটা আছে ক্যালোরি একক, সেটা আমরা দেখিনি। লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান কিন্তু আমরা এরকম দেখছি 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এগুলো কিন্তু আমরা কিন্তু বের করছি এই সূত্র থেকে, আর ইকুয়াল টু পিভি বাই এনটি। তাহলে আমরা কিন্তু যখন আমরা বের করছি তখন আমরা একটা কথা পরিষ্কার করবো, আমি সব করে তোমাদের দেখাইছিলাম, এন এবং টি এর মান কিন্তু প্রত্যেকটার জন্য কিন্তু আমার সেমই থাকে। এখানে 1 মোল আর এখানে টেম্পারেচার 273 কেলভিন। শুধুমাত্র প্রেসার এবং ভলিউম এই দুইটা মান কিন্তু বিভিন্ন এককে চেঞ্জ হয়। লিটার অ্যাটমসফিয়ার এককে 1 অ্যাটমসফিয়ার, এসআই এককে 101.325 কিলো প্যাসকেল, সেটাকে প্যাসকেলে নিবা, তারপর নিউটন পার মিটার স্কয়ার। আর সিজিএইচ এককে 76 সেন্টিমিটার মার্কারি, সেটাকে 76 × 13.6 × 981, পরে এখান থেকে আমরা প্রেসার মানটা বের করছি। তারপর ভলিউমটা বিভিন্ন এককে কিন্তু আমরা 22.4 ডেসিমিটার কিউব হচ্ছে বা লিটার হচ্ছে লিটার অ্যাটমসফিয়ারে। এসআই এককে এটাকে মিটারে কনভার্ট করবো, সিজিএইচ এটা সেন্টিমিটার স্কেলে কনভার্ট করবো, করে আমরা কিন্তু আর এর মানটা বের করছি। এবং এখানে আরেকটা কথা কিন্তু আমি তোমাদের বলছি, এটা হচ্ছে যে আমরা অনেকেই মাঝখানে একক লিখি। আমি কিন্তু বলছি পরিষ্কার বলছি তুমি লিখতে পারো, লেখাটাই ভালো। আর যদি মনে করো স্যার আমার এই লিখতে সময় নষ্ট হবে বা আমার লিখতে আমি চাচ্ছি না, তুমি যদি না লেখো আমি কিন্তু তোমার দোষ ধরবো না। আমরা ফিজিক্সে কিন্তু এটা একটা মেসিভ একটা দোষ, কিন্তু আমরা কেমিস্ট্রিতে একটা মেজর কোনো তুমি সোজা মানগুলো বসিয়ে দিয়ে যদি আর এর মানটা বের করো, আমরা মানটা কিন্তু যদি কারেক্ট হয় আমরা সঠিক বলে ধরে নেব। প্রধান মাঝখানে একক লেখা ভালো, যদি না লিখতে চাও এটা আমি দোষ দেবো। তবে মনে রাখবা যারা ভালো ছাত্র তারা মাঝখানে একক লিখে এটা মানটা বের করে। এখন এসআই এককে আর এর মানটা হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল, আর সিজিএইচ একক 8.314 × 10⁷ আর্ক পার মোল পার কেলভিন পার মোল। খেয়াল কর এই জায়গাটা তফাৎটা হচ্ছে এইটা, এই দুটার মধ্যে মান দুইটা কিন্তু অলমোস্ট একই রকম। এবং আমরা জানি 10⁷ আর্ক ইকুয়াল টু 1 জুল, এইটা কিন্তু আমরা জানি। এই কারণে এই দুটার মধ্যে পার্থক্যটা এই জায়গাটা। তো বিভিন্ন এককে আর এর মান আমরা দেখলাম, আমরা কিন্তু কিভাবে বের করছি সেটাও কিন্তু আমরা দেখলাম। এবার আসো আমরা এই বিভিন্ন এককে আর এর মান থেকে আমরা আরেকটা সংজ্ঞা শিখছিলাম, সেটা হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট। এবং বোলসম্যান কনস্ট্যান্ট কিন্তু আমরা এরকম বলছি যে যেহেতু আমার মোলার গ্যাস ধ্রুবক হচ্ছে পার মোল, এখানে আমরা পার মোলকিউল বলবো, অর্থাৎ
এটাকে আমি স্মল কে দ্বারা প্রকাশ করি তাহলে R/N, আমি এরকম বলছি। আর তো মোলার গ্যাস ধ্রুবক, এ হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার। অর্থাৎ আমি যদি সংজ্ঞায় বলি, অনুপ্রতি মোলার গ্যাস ধ্রুবককে বলা হয় অনুপ্রতি মোলার গ্যাস ধ্রুবককে বলা হয় বোলসম্যান কনস্ট্যান্ট। বোলসম্যান ধ্রুবক। তো আমরা বিভিন্ন একক আর এর মান এবং বোলসম্যান ধ্রুবক দেখলাম। দেখো আমরা এই পর্যন্ত যে কোশ্চেনগুলো আলোচনা করছি, আমি যদি আবার কোশ্চেনগুলো তোমাদের একটুখানি ধারাবাহিকভাবে বলে যাই, এটা হচ্ছে এরকম যে 1 নম্বর আমার হচ্ছে গ্যাসের বৈশিষ্ট্য, গ্যাস কি, গ্যাসের বৈশিষ্ট্য। 2 নম্বর দেখছি হচ্ছে বয়েলের সূত্র, এর গাণিতিক প্রকাশ, সেখান থেকে আইসোথার্ম। এবং এখানে 3টে গ্রাফ আছে, 3টে গ্রাফও কিন্তু আমার অনেক সময় অবজেক্টিভে চলে আসে। তারপরে চার্লসের সূত্র এবং এর গাণিতিক প্রকাশ, সেখান থেকে আইসোবার। তারপরে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। এরপরে এসটিপি এবং এসিটিপি কি, আর এসিটিপি এককে মোলার আয়তনের মান কত বা মোলার আয়তনটা বেড়ে যায় কেন। আরেকটা কোয়েশ্চেন চার্লসের সূত্রে থেকে আমরা একটা কোয়েশ্চেন দেখছি, দেখাও যে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 হয়। এবং সেখানে আমরা কিন্তু আরেকটা ডেফিনিশন দেখছি যে পরম শূন্য তাপমাত্রা বলতে আমরা কি বুঝি বা পরম শূন্য তাপমাত্রা কি। তারপরে আমরা কোয়েশ্চেন দেখছি যে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্রে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিপাদন। আদর্শ গ্যাস, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এবং আমরা এখানে আরেকটা কোয়েশ্চেন বলতে পারি আদর্শ গ্যাস আসলে বলতে কি বোঝায়। আদর্শ গ্যাস বলতে আমরা কি বুঝি। আদর্শ গ্যাস যেটা বয়েল এবং চার্লসের সূত্রে মানবে বা PV/NRT সমীকরণটা মানবে, তাকেই কিন্তু আমরা আদর্শ গ্যাস বলি। কিন্তু যে খেয়াল করে তাপমাত্রা স্থির তাপমাত্রা, এই ভিতরে অভ্যন্তরীণ শক্তি এবং আয়তনের কোনো পরিবর্তন ঘটবে। যদি তাপমাত্রা তুমি কনস্ট্যান্ট রাখো তাহলে ডেলি মানি হচ্ছে এনার্জি, অভ্যন্তরীণ শক্তি, ভি হচ্ছে আয়তন। আয়তন এই দেখো, এই তাপমাত্রা স্থির রাখলে অভ্যন্তরীণ শক্তি এবং আয়তনের কোনো পরিবর্তন আমরা দেখব না। যেখানে এটাকেও কিন্তু আমরা বলি যে আদর্শ গ্যাস সমীকরণ। বলা হয় আদর্শ গ্যাস কাকে বলে। আদর্শ গ্যাস হচ্ছে যেটা বয়েল এবং চার্লসের সূত্র মানে বা PV/NRT সমীকরণ মানে, তাকে আমরা বলি আদর্শ গ্যাস। এটাও কিন্তু আমরা আদর্শ গ্যাসের একটা বৈশিষ্ট্য। তো আদর্শ গ্যাস সমীকরণ প্রতিপাদন আমরা দেখছি। তারপরে আর এর মান, আর এর মাত্রা সমীকরণ। তো আর এর মাত্রা সমীকরণ বলতে আমরা কিন্তু যেটা এটা নির্ণয় করছি, বিভিন্ন এককে আর এর মান নির্ণয়, সেটাও কিন্তু আমরা বের করছি। এই জায়গায় আমি ধারাবাহিকভাবে কোশ্চেনগুলো বলতেছি। তারপরে আমরা বোলসম্যান ধ্রুবক বলতে কি বুঝি। আমার পরবর্তী আলোচনা ছিল আমার, যেটা আমি আসলে ক্লাস নিইনি, আমাদের আর একজন স্যার ক্লাস নিছে, সেই জায়গাটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র এবং গ্রাহামের ব্যাপন সূত্র। ডাল্টনের আংশিক চাপ সূত্র ও গ্রাহামের ব্যাপন সূত্র। দেখো ডাল্টনের আংশিক চাপে তোমার যদি এটাও খুব ভালো মতো হয়ে গেছে, সুতরাং আমি এটাও একটুখানি ধারণা দিব, তারপরেই আমরা চলে আসবো আজকের আলোচনায়। ডাল্টনের আংশিক, যেখানে কিন্তু আংশিক চাপ, গুরুত্বপূর্ণ শব্দটা হচ্ছে আংশিক চাপ, যাকে ইংলিশে বলা হয় পার্শাল প্রেসার। ধরো একাধিক গ্যাস ভিন্ন ভিন্ন পাত্রে আছে, ধর 3টা গ্যাস, এগুলো নলের মাধ্যমে তুমি যুক্ত করে দাও, অর্থাৎ প্রত্যেকটা গ্যাস আমরা এখন যদি একত্রিতভাবে একটা জায়গায় জড়া, অর্থাৎ 3টে পাত্র জুড়েই আমি যদি এরকম বলি,
P1 V1 N1 P2 V2 N2। এই চাবিটা খুলে দিলে এই 1 নাম্বার গ্যাস এই এখানেও চলে আসবে, আর 2 পাত্র জুড়ে থাকবে। 2 নাম্বার গ্যাসটাও আমরা 2 পাত্র জুড়েই পাবো। তাহলে এখানে কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ হচ্ছে পরস্পর বিক্রিয়াহীন। অর্থাৎ তুমি গ্যাস মিশাবা কিন্তু এরা বিক্রিয়া করতে পারবে না। বিক্রিয়া যদি করে ফেলে তাহলে কিন্তু তোমার আর মিশ্রণ থাকলে আলাদা একটা গ্যাসের রূপান্তর হয়ে যাবে। সুতরাং পরস্পর বিক্রিয়াহীন গ্যাসটা কিন্তু বিক্রিয়া করতে পারে। বিক্রিয়াহীন তোমার গ্যাস মিশ্রণে, এখানে গ্যাস মিশ্রণে এক একটা গ্যাস, কারণ তোমার যদি কোনো পাত্রের মধ্যে 3টা গ্যাস মিক্সচার থাকে তাই এক একটা গ্যাস ইন্ডিভিজুয়ালি সম্পূর্ণ পাত্রের মধ্যে যে চাপটা দিবে সেটা হচ্ছে ওই গ্যাসের আংশিক চাপ। সুতরাং মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা গ্যাস, যদি তোর 3টা গ্যাস থাকে তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা গ্যাস এককভাবে আলাদাভাবে প্রত্যেকটা গ্যাস যে চাপ দিবে, কারণ মোট চাপের চেয়ে কিন্তু এই চাপটা ইন্ডিভিজুয়াল গ্যাসের চাপটা কম। সুতরাং প্রত্যেকটা গ্যাসের আলাদাভাবে চাপটাকে আমরা বলি ওই গ্যাসের আংশিক চাপ, এবং আংশিক চাপের যোগফলগুলোই হচ্ছে আসলে আমাদের মোট চাপ। সুতরাং ডাল্টনের আংশিক চাপের সূত্রটা হচ্ছে পরস্পর বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের আংশিক চাপের যোগফলই হচ্ছে আমার মোট চাপ। এবং এটাকে কিন্তু আমরা আংশিক চাপকে যদি আমরা F1 F দ্বারা প্রকাশ করি, তাহলে আমি 3টা গ্যাস বলি, তাহলে মোট চাপকে যদি P দ্বারা প্রকাশ করি F1 যোগ F2 যোগ F3, অর্থাৎ মোট চাপ হচ্ছে আংশিক চাপের যোগফলের সমষ্টি। এগুলো যোগ করলে আমার মোট চাপটা, আমাদের 3টা গ্যাস আছে, 1 নাম্বার গ্যাস 2 নাম্বার 3 নাম্বার গ্যাস, তাহলে আমরা এগুলো আংশিক চাপের যোগফল হচ্ছে আমার মোট চাপ ডাল্টনের আংশিক। এবং এখান থেকে আমরা কিন্তু আরেকটা জিনিস প্রতিপাদন করছি, সেটা হচ্ছে একটা জিনিস প্রমাণ করছি, সেটা হচ্ছে আংশিক চাপ হচ্ছে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তাহলে মোল ভগ্নাংশটা কি? তাহলে এটাও তোমরা শিখছো আশা করি, যে মোল ভগ্নাংশ হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি, দেখো এখানে N1 N2, তাহলে এই মোল ভগ্নাংশ যেটাকে আমরা x দ্বারা প্রকাশ করি, x দ্বারা, এখন আমি x1 যদি বলি N1 N, অর্থাৎ উপাদানের মোল সংখ্যা এবং মোট মোল সংখ্যার অনুপাতকে আমরা বলি মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ হচ্ছে, ধরো 1 নম্বর গ্যাসের মোল ভগ্নাংশ হচ্ছে N1 বা N1 প্লাস N2, 2 নম্বর গ্যাসের মোল ভগ্নাংশ হচ্ছে N2 বাই N1 প্লাস N2। সুতরাং মোল ভগ্নাংশ হচ্ছে যে উপাদানের মোল সংখ্যা এবং মোট মোল সংখ্যার অনুপাতকে আমরা বলি আসলে মোল ভগ্নাংশ। সুতরাং আংশিক চাপ হচ্ছে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। এখান থেকে এটা প্রতিপাদন, আশা করি তোমরা এটা শিখে নিছো। এরপরে আসো আমরা যদি গ্রাহামের ব্যাপন সূত্রটা বলি, গ্রাহামের ব্যাপন সূত্রটা কিন্তু আমরা এইরকম দেখছি যে, এবং এই ব্যাপনের এখানে ব্যাপন যেহেতু আসছে, এখানে একটা ব্যাপনের হার নিয়ে একটুখানি কথা বলি, যেটাকে আমরা স্মল r দ্বারা প্রকাশ করি। অর্থাৎ একক সময় কোন গ্যাস কি পরিমাণ নির্গত হয় সেটাই হচ্ছে আসলে ব্যাপন, r = v/t। তো এখানে তোমরা 2টা টার্ম দেখছো, ব্যাপন এবং অনুব্যাপন। ব্যাপনটা স্বতঃস্ফূর্তভাবে, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ শব্দটা হচ্ছে স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়া। এই স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়াটা কি আমরা বলি ব্যাপন। আর অনুব্যাপন বা নিঃসরণ হচ্ছে যে চাপ প্রয়োগ। এখানে কিন্তু ব্যাপন অনুব্যাপনের পার্থক্য হচ্ছে একটা স্বতঃস্ফূর্তভাবে আর একটা চাপ প্রয়োগে। সৌরছিদ্রের পর যে নির্গত হয় তাকে আমরা বলি নিঃসরণ বা অনুব্যাপন। গ্রাহামের ব্যাপন সূত্রটা এরকম, কোন গ্যাসের ব্যাপনের হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এবং এখান থেকে আমরা কিন্তু এই আণবিক ভর নির্ণয় করছি যে এরকম, যে R1/RT √m2/m1। সুতরাং R1/RT √m2/m1, এটা আমরা আণবিক ভর নির্ণয় আমরা শিখছি। সুতরাং এটাও এখানে কিন্তু আমরা কিছু অঙ্ক আমরা দেখব,
আমরা আগামী ক্লাসে হয়তো সেই দুই চারটা অঙ্ক, আমরা কিন্তু এখানে অঙ্কগুলো এখন পর্যন্ত আলোচনা অনেক অঙ্ক আছে, তো সেই অঙ্কগুলো আমরা কিন্তু এর লাস্টে যে দেখবো, এখানে প্রত্যেকটা অংশের অঙ্কগুলো আমরা লাস্টে যে দেখবো, এবং সে অঙ্কের জন্য হয়তো আমরা 3-4টা ক্লাস আমরা সেটা এখানে ইউজ করব। বাট আমরা এই গ্রামে ব্যাপন সূত্রের 1-2টা অঙ্ক কিন্তু আলাদাভাবে আমি আগামী দিন উল্লেখ করব। এইবার আমরা যদি চলে যাই গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য, আজকের আমাদের মূল আলোচ্য বিষয় গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য। স্বীকার্যগুলি কি কি? যেমন গ্যাসের গঠন, গ্যাসের গতিশীলতা, গড় মুক্তপাত, সংঘর্ষের সময়, চাপ, আয়তন, আকর্ষণ বিকর্ষণ এবং গতি শক্তি, এই জিনিসগুলো। তো আমরা এই পয়েন্টগুলো বললাম, পয়েন্টগুলো হচ্ছে আমরা গ্যাসের গঠন, এটা গোলাকার স্থিতিস্থাপক, এটা বই থেকে তোমরা দেখে নিবা। যেমন ধরো গড় মুক্তপথ, যে দুটো সংঘর্ষের সময় যে সংঘর্ষ যখন শুরু হবে তার যে মাঝখানে যে পথটা, সেই পথটা হচ্ছে মুক্তপাত, এবং এগুলোর অ্যাভারেজ মানটা হচ্ছে গড় মুক্তপাত। আর সংঘর্ষের সময় দুটো অণু সংঘর্ষ হতে যে সময় ব্যয় হয় এটা সংঘর্ষের সময়। আবার ধরো চাপ, যে অণুগুলো সব সময় কিন্তু ছোটাছুটি মুভমেন্টের মধ্যে থাকে, এই ছোটাছুটি করে সেটা হচ্ছে দেওয়ালে যে আঘাত করবে, তো দেওয়ালে আঘাত করার সময় যে চাপটা হবে সেটা আসলে ওই গ্যাসের চাপ। আর আয়তন হচ্ছে গ্যাসের অণুর আয়তন এতই ক্ষুদ্র যে এই আয়তনটা পাত্রের আয়তনের তুলনায় এটাকে আমরা নগণ্য বা শূন্য ধরতে পারি। তারপর আকর্ষণ বিকর্ষণ, খেয়াল করো আমরা কিন্তু এই যে গ্যাসের আয়তন, এটা কিন্তু আমরা সামনে এই যে গ্যাসের অণুর আয়তন আমরা শূন্য ধরছি বা নগণ্য ধরছি, এটা আসলে আমরা সংশোধন করবে সামনে। তারপর গ্যাসের অনুসময়ের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ নাই বললেই চলে, বা আকর্ষণ বিকর্ষণ আমরা শূন্য ধরবো, সেটাও আমরা আসলে সংশোধন, এটাও ভুল, আকর্ষণ বিকর্ষণ আসলে আছে। তারপরে আরেকটা হচ্ছে গতি শক্তি, আমাদের গতি শক্তি এটা পরম তাপমাত্রার সমানুপাতিক। এই যে স্বীকার্যগুলি তোমরা ফিজিক্সে কিন্তু এর একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখছো, আমরা কেমিস্ট্রিতে সেই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমরা আসলে দেখি না। এটা আমরা শুধুমাত্র সমীকরণটা লিখবো, পিভি ইকুয়াল টু 1/3 mNc²। এমটা হচ্ছে গ্যাসের একটা অণুর ভর, এটা হচ্ছে অণুর সংখ্যা, সি হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। খেয়াল করো শব্দটা বর্গমূল গড় বর্গবেগ। আমরা কিন্তু এইটার ডেফিনেশনটা এখন একটুখানি দেখব, একটু দ্রুত দেখব। যে আমরা 3টা শব্দ পাই, একটা হচ্ছে গড় বেগ, একটা বর্গমূল গড় বেগ, আর একটা হচ্ছে সম্ভাব্যতম বেগ। 3টা, এই একটা বেগ, আর একটা হচ্ছে গড় বেগ, আর একটা হচ্ছে সম্ভাব্যতম বেগ। একটু দ্রুত এই জায়গাগুলো বলে যাব কারণ আমার হাতে সময় আছে খুব বেশি নেই, আর একটু কাজ বাকি আছে। তো গড় বেগটা হচ্ছে অণু, যতগুলো অণু আছে এই অণুগুলির গতিবেগের গড় মানগুলোই হচ্ছে আমার গড় বেগ। এটা দেখো প্রত্যেকটা অণুর বেগের গড় মানটাই হচ্ছে গড় বেগ। এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, এটা যে অন্যভাবে যে √8RT/πm, তারা এটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এরকম। আর বর্গমূল গড় বেগ হচ্ছে যে এই অণুগুলির বর্গ করো, অর্থাৎ C² C1² C2² C3² প্লাস CN², এইটা বর্গমূল করো, এর গড় মানটাই হচ্ছে বর্গমূল গড় বর্গ 3RT/m। তাহলে অণুসমূহের বর্গের গড় মানের বর্গমূলকেই আমরা বলি বর্গমূল গড় বর্গবেগ, যাকে ইংলিশে বলা হয় RMS বেগ, বর্গমূল গড় বর্গবেগ। আর আরেকটা হচ্ছে সম্ভাব্যতম বেগ, বা ইংলিশে হচ্ছে প্রবাবল ভেলোসিটি। এই প্রবাবল ভেলোসিটি হচ্ছে
যে অণুর বেগটা সবচেয়ে বেশি সংখ্যক অণুর মধ্যে বিদ্যমান, যে বেগটা সবচেয়ে বেশি সংখ্যক অণুর মধ্যে বিদ্যমান তাকে আমরা বলি সম্ভাব্যতম বেগ। এটাকে যদি আমি এ দ্বারা প্রকাশ করি তাহলে এটা হচ্ছে √2RT/m। এটাও আমরা এইভাবে ম্যাথমেটিক্যালি বলতে পারি। তাহলে আমি তিনটা বেগ দেখলাম, একটা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ, একটা হচ্ছে গড় বেগ, একটা হচ্ছে সম্ভাব্যতম বেগ। খেয়াল কর এই সিটা হচ্ছে আমার বর্গমূল গড় বর্গবেগ। তো এই তিনটা ডেফিনিশন আমরা দেখলাম। এবার আসো আমরা আজকে লাস্ট পড়ায় যাচ্ছি, এটা হচ্ছে গ্যাসের গতীয় সমীকরণ হতে গতি শক্তির মান হিসাব। দেখো আমরা PV = 1/3 mNc², এইটা হচ্ছে গতীয় সমীকরণ। আমরা কিন্তু বলছি যে ফিজিক্সে আমরা কিন্তু এই সমীকরণটা প্রতিপাদন দেখছি, আমরা কেমিস্ট্রিতে আমরা এই প্রতিপাদনটা দেখি, শুধুমাত্র সমীকরণটা আমার মনে রাখলেই চলবে। এটা থেকে গতি শক্তির মানটা হিসাব করব। তোমাদের একটা জিনিস আমি একটুখানি মনে করিয়ে দিই এবং সতর্ক করে দিই, সেটা হচ্ছে যে এই সময় শুধুমাত্র তোমাদের সিলেবাসে গতি শক্তির মান হিসাবটা আছে। আমাদের অনেক বইতে এই মোটা মোটা বই করছে, প্রত্যেকটাতে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গ্রামের ব্যাপন সূত্র, বিভিন্ন সূত্র প্রতিপাদন করছে। দয়া করে মনে রাখবা ওই সমস্ত জিনিসগুলো কিন্তু সিলেবাসে নাই, পরীক্ষায়ও আসবে না। আমরা শুধুমাত্র গতি শক্তির মানটা আমরা হিসাব করব, বের করে দেখব। খেয়াল করো আমরা PV = 2/3 তাহলে 2 দিয়ে কাটা গেলে 1/3 mNc² থাকে। এবং খেয়াল করো 2/3 হাফ mv² বা হাফ mNc², তোমরা কিন্তু ফিজিক্সে শিখছো গ্যাসের গতি শক্তি, গ্যাসের গতি শক্তি। তাহলে এটাকে যদি আমরা k.E দ্বারা প্রকাশ করি, ফিজিক্সে তোমরা E কে এরকম দেখছো, আমরা k.E বলবো। তাহলে এখানে খেয়াল করো আমরা k.E সমান আমরা কি পাবো 3PV/2। তাহলে 3/2 PV অর্থাৎ আমরা 3/2 nRT, অর্থাৎ এটাই হচ্ছে আমার গতি শক্তির মান হিসাব। গতি শক্তি হচ্ছে 3/2 nRT। সুতরাং আমার যদি পরীক্ষায় আসে আমার এইটুকুই আমার আসলে পরীক্ষায় আমার আসবে, যে গ্যাসের গতীয় সমীকরণ হতে গতি শক্তির মান হিসাব করো। তো আমরা আজকে আমরা পড়া ছিল আমার এইটুকুই, এবং আগামী দিন আমরা যে জায়গাগুলো আলোচনা করবো একটুখানি বলে রাখি। আমি যে কোশ্চেনগুলো বলছি, কোশ্চেন তোমরা ধারাবাহিকভাবে তোমরা লিখে নিবা, এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা কোশ্চেনগুলো আমাকে ইনফর্ম করতে পারো। আর আগামী দিন আমরা কিন্তু যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে বয়েল এবং চার্লস, এই আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস এর মধ্যে পার্থক্য, এবং অ্যাভাগাড্রোর এবং আদর্শ আচরণ হতে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ। এই জিনিসগুলো আমাদের সামনের দিনগুলোতে আলোচনা, এবং আগামী দিনগুলোর ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট ক্লাস। এবং আমরা আশা করতেছি যে আগামী ক্লাসগুলোতেও তোমরা আমার সাথে থাকবা, এবং আমাদের যদি কোনো সমস্যা তোমরা ফিল করো সেটা আমাকে অবশ্যই জানাবা, তাহলে আমরা এই জিনিসগুলো আরো ভালোভাবে আলোচনা করতে পারবো। তাহলে তোমাদের সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সতর্ক থাকবা, এবং স্বাস্থ্যবিধি মেনে চলবা। আশা করি তুমি নিজে, তোমার পরিবারকে এবং দেশকে সুস্থ রাখবা। আজকের মতো খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ।